রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। নমস্কার, আমি কৌশিক ব্যানার্জি বলছি কলকাতা থেকে। প্রিয় যশোর ভাই, আশা করি কথাটি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন ভৌতিক দুনিয়ার নতুন কোনো পর্বে। চলে যায় গল্পে। জমিদার বাড়ির সে পুরনো লোহার সিন্দুকটা খুলতে আমার আঙ্গুল কাঁপছিল। ঠাকুরদার মৃত্যুর পর বছর 5 কেটে গেছে, কিন্তু এই সিন্ধুকের চাবিটা তিনি আমার হাতে দিয়েছিলেন তার শেষ অসুস্থ দিনগুলোতে। গভীর গলায় বলেছিলেন, কৌশিক, এটা খোলার সময় এখনো আসেনি, কিন্তু একদিন যখন তোর মন প্রস্তুত হবে আর তোর বিশ্বাস দৃঢ় হবে যে অতীতের ছায়া তোকে গ্রাস করতে পারবে না, তখন খুলে দেখিস। আজ সেই দিনটার কথা মনে হলো। বাড়ির পশ্চিম দিকের সেই পরিত্যক্ত কক্ষে ধুলো আর মাকড়সার জানে ঢাকা সিন্দুকটা যেন নিজেই আমায় টানছিল। চাবিটা খুলল, ভারী দরজা খুলে গেল একটু শব্দ করে। ভেতরে শুধু একটা পুরনো ডায়েরি আর ছোট্ট একটা কালো পাথরের মূর্তি। মূর্তিটা দেখে গা শিউরে উঠল। একটা বিকৃত মুখ, চতুর্থ যেন রক্ত পিপাসু। ডায়েরিটা ছিল আমার পিতামহ জমিদার রঞ্জিত রয় চৌধুরীর। প্রথম পাতা খুলতে একটা নাম চোখে পড়ল, নিরাম্বর সাধক, আর তার নিচে কাঁচা হাতে লিখায়, আমার ভুলের দাম আমার বংশকে দিতে হলো। রক্তের বংশীয় বাঁচল আর কখনো থামল না। ডায়েরির পাতাগুলো উল্টোতে উল্টোতে গভীর এক শীতলতা আমার শরীরে ছড়িয়ে পড়ল। ঠাকুরদা কখনই এসব অতীতের গল্প বিস্তারিত বলেননি, শুধু ইঙ্গিত দিয়ে বলতেন, এই বাড়ি দেয়ালে অনেক আধার লেগে আছে কৌশিক। আজ আমি বুঝতে পারছিলাম সেই আধারের গভীরতা কতটা ভয়াবহ ছিল। ডায়েরির পাতায় পাতায় লেখা শব্দগুলো যেন জীবন্ত হয়ে উঠছিল আমার সামনে। ডায়েরিতে যেভাবে লেখা ছিল আজ আমি ঠিক সেভাবেই তুলে ধরছি। ডায়েরি থেকে মাঘ 1343 বঙ্গাব্দ। আজ সকালটা শুরু হয়েছিল খারাপ ভাবে। দক্ষিণের আমবাগানে গতকাল রাতে একটা গরু মারা গেছে। সাধারণ কোনো ঘটনা নয়। পশু চিকিৎসক হরিপদ বলল, বাবু, এ কোনো রোগে মরেনি, গলাটা কেমন যেন শুকিয়ে গেছে, রক্ত একদম নাই। তার মুখে ভয় স্পষ্ট। জমিদারি এলাকায় ছড়িয়ে পড়েছে এক গুজব, বলছে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমার ছেলে অনন্তর জ্বর আজও কমছে না। ডাক্তাররাও হাত তুলে দিয়েছে, ওষুধপত্র কিছু কাজ করছে না। স্ত্রী মীরালির কান্না আর্তনাদের বাড়ির অন্ধকার হয়ে গেছে। এই কষ্টে আমি একবার ভেঙে পড়েছিলাম। এমন সময় আমার বিশ্বস্ত ম্যানেজার নবীন ঘোষ এসে ফিসফিস করে বলল, বাবু, একটা উপায় আছে। দিলাম্বর সাধক ফিরে এসেছেন। লোকে বলে তিনি নাকি আবারও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। কালো জাদু ভয়ঙ্কর সব জিন পিশাচ মালে। দিলাম্বর সাধক নামটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠে। কয়েক বছর আগে সে আমার জমিদারির এক প্রান্তে বসবাস করত। লোকেরা তাকে ভয় পেত, আবার শ্রদ্ধাও করত। তার অদ্ভুত ক্ষমতার গল্প শুনেছি, কিন্তু তার দাবি ছিল চরম। আমার পৈতৃক জমি দাবি করেছিল একটা পবিত্র স্থান বলে। আমি তাকে উড়িয়ে দিয়েছিলাম আর তাকে জমি থেকে তাড়ানোর নির্দেশ দিয়েছিলাম। সে তখন রাগে গর্জে উঠেছিল। সে বলেছিল, রঞ্জিত রায় চৌধুরী, তুমি যে জমিতে এত মিথ্যে গর্ব করছো, সে জমি তোমার বংশের রক্তেই পবিত্র হবে একদিন। আমার কথা মনে রেখো।
সেই স্মৃতি মাথায় এসে ভয়ঙ্কর রকম খারাপ লাগলো, কিন্তু অনন্তর মুখের দিকে তাকালে তার জ্বরে টকবক করছে। তখন মাথা ঠান্ডা রাখার কোনো উপায় থাকে না। মৃণালিনী আমার হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। ওই সাধককে ডাকো না, কি হবে তাতে? ছেলের প্রাণ বাঁচবে, তাই না? তুমি কি পাথর হয়ে গেছো? কিন্তু মৃণালিনী, ওই লোকটা, ওর সাথে সম্পর্ক ছেলের সাথে প্রাণের চেয়ে সম্পর্ক বড়। তার চোখে আতঙ্ক আর অনুরোধ মিশে একাকার হয়ে গেল। মাথা হেট করলাম, হুকুম দিলাম, রবিন, লোক পাঠাও, নীলাম্বর সাধককে ডেকে আনো। বলো বলো জমিদার বাবু তাকে স্মরণ করেছে। নবীন ঘোষের চোখে একটা সংশয় দেখলাম, কিন্তু সে মাথা নেড়ে চলে গেল। আমার বুকটা থক থক করে উঠল। একটা অশুভ ছায়া আমাকে আঁকড়ে ধরেছিল। অনন্তর ঘরে বসে রইলাম। তার শ্বাস প্রশ্বাস কষ্টের সুরে মনে হচ্ছিল প্রতিটা নিঃশ্বাসই যেন শেষ নিঃশ্বাস হতে চলেছে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। তেলের বাদের শিখাটা নিষ্পিস করছিল। সন্ধ্যার পর নীলাম্বর সাধক এলো। বছরখানেক আগে তাকে শেষ দেখেছিলাম, কিন্তু এই সময়ের মধ্যে সে আরো 10 বছর বুড়িয়ে গেছে। অথবা তার শরীরের প্রাণের চেয়ে আধারের অংশই বেশি ছিল। লম্বা কৃষ শরীর, মুখমণ্ডল কোঠারা কত, কিন্তু চোখ দুটো যেন প্রচন্ড তীক্ষ্ণ, কালো অগাধ গভীরতায় ভরা। গায়ে মলিন গেরুয়া বসন, গলায় রৌদ্রাক্ষের মালা, হাতে ছোট্ট একটা পুরনো থরি। সে ঘরে ঢুকতেই তেলের বাদের শিখা হঠাৎ করেই নিভে গেল। অন্ধকারে তার চোখ দুটো যেন জল করতে লাগলো। একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকলো। অনন্ত কেঁপে উঠল অস্পষ্টভাবে, আর মৃণালিনী ভয়ে পিছিয়ে গেলেন। আমি জোর গলায় বললাম, বাতি জ্বালাও বলছি। দাসী এসে বাতি জ্বালালো। আলো ফিরে এলো, কিন্তু ঘরের আবহাওয়া বদলে গিয়েছিল, ভারী আটকে রাখা শ্বাসের মতো। নীলাম্বর সাধক আমার দিকে তাকালো। তার ঠোঁটে একটা বক্র হাসি। জমিদার মশাই, অনেকদিন পর, বলুন কেমন আছেন? তার স্বর ছিল মসৃণ, কণ্ঠস্বর গম্ভীর, তাতে এক ধরনের বিষাক্ত বৃষ্টি ভাব ছিল। আমি আমার আসন থেকে উঠে দাঁড়ালাম। সাধকজি, আপনাকে ডেকে পাঠানোর কারণ? জানি। সে হাত উঁচু করে থামালো, থলিটা হাতের মুঠোয় চেপে ধরে। ছোটবাবুর অসুখ, হ্যাঁ, খুব কঠিন অসুখ না? তার চোখ অনন্তর দিকে চলে গেল। একটু খানিক্ষণ নিঃশব্দে দেখল। শুধু জ্বর নয়, এত অন্য একটা হাত আছে। মৃণালিনী আতকে উঠলেন। অন্য হাত মানে কি? নীলাম্বর সাধক ঘুরে তার দিকে তাকালো। পৃথিবীতে শুধু ডাক্তার ওষুধ নয়, কিছু শক্তি আছে যা অদৃশ্য, খারাপ শক্তি আপনার ছেলেকে স্পর্শ করছে। তার কথা শুনে আমার স্ত্রীর বুক ফ্যাকাশে হয়ে গেল, আমার গলাও শুষ্ক হয়ে গেল। আপনি কি পারবেন তাকে বাঁচাতে? সাধক ধীরে ধীরে ঘরের মাঝখানে এগিয়ে এলো। তার পায়ের পাতার শব্দ হচ্ছিল না। কিছুই অসম্ভব নয় জমিদার মশাই, শুধু দরকার সঠিক উপায়, সঠিক মূল্য। অর্থ যা চান বলুন না, আমি তড়িঘড়ি করে বললাম। নীলাম্বর একটা নরম কিন্তু বিদ্রুপ মার্কা হাসি দিল। টাকা পয়সা, ওসব দুনিয়াদারি জিনিসের মূল্য আমার কাছে কাছে কিনা নাই। আমার দরকার শুধু জিনিস, শুদ্ধ জিনিস। শুদ্ধ জিনিস? মৃণালিনী অস্পষ্ট স্বরে বললেন। রক্ত মা, রক্ত। সাধক সরাসরি বলল। তার কণ্ঠস্বর যেন ঘরের তাপমাত্রা আরো নিচের দিকে নামিয়ে দিল। তাজা রক্ত, জীবন্ত প্রাণীর তাজা উষ্ণ রক্ত, বিশেষভাবে কালো ছাগলের রক্ত। আমার গা শিরশির করে উঠল। ছাগলের রক্ত? কালো জাদুর কথা শুনেছি, কিন্তু কখনো তো চোখে দেখিনি। এর রক্ত কেন? এটার শক্তির উৎস জমিদার মশাই, সাধক বলল। তার চোখে আবারও অনন্তর দিকে চলে গেল। ওই খারাপ শক্তিকে তাড়াতে, প্রতিরোধ করতে গেলে তার চেয়েও শক্তিশালী শক্তির দরকার। রক্তে সেই শক্তি থাকে, জীবনের শক্তি। তাছাড়া এই শক্তির স্বাদ, রক্ত তাকে আকর্ষণ করবে।
আর তখনই তাকে ধরে ফেলা যাবে। একটা গা ছমছমে ভাব আমাকে ঘিরে ধরলো, কিন্তু অনন্তর চেহারা দেখে আমার হৃদয় যেন কেঁপে উঠল। ঠিক আছে, যা দরকার তাই করবো। নবীন ম্যানেজার দরজার পাশেই দাঁড়িয়েছিল। শুনলে তো, কালো ছাগল জোগাড় করো এখনই। নবীন তড়িঘড়ি করে চলে গেল। সাধক বলল, একটা ঘর প্রস্তুত করতে হবে, খালি ঘর। মেঝেতে নতুন মাটি দিতে হবে, আর কেউ ভেতরে থাকতে পারবে না, শুধু আমি আর এই ছাগলটা। আমরা সবাই নীরবে বেরিয়ে দিলাম। একটা পরিত্যক্ত গোডাউন ঘর ঠিক করা হলো, মেঝেতে মাটি দেওয়া হলো, একটা কালো ছাগল নিয়ে আসা হলো। সাধক তার থলি থেকে কিছু শুকনো গাছের পাতা, গুঁড়ো আর কয়েকটা অদ্ভুত দাগ কাটা পাথর বের করলো। সে ঘরে ঢুকলো, দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম। ঘন্টা খানেক কেটে গেল, ভেতর থেকে কোনো শব্দ আসছিল না, একেবারে নিস্তব্ধতা। তারপর হঠাৎ করে একটা তীক্ষ্ণ ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো, ছাগলের চিৎকার, কিন্তু তা যেন মানুষের আর্তনাদের মতো শোনালো। সঙ্গে একটা গা ছমছমে শব্দ, যেন অনেক মাছি একসাথে উঠছে। তারপর আবারও নিস্তব্ধতা। দরজা খুলে সাধক বেরিয়ে এলো, তার গেরুয়া বসনে লাল দাগ ছড়ানো, মুখে একটা অবসন্ন কিন্তু তৃপ্তির ভাব রয়েছে। হাতে তার থলি, যেটা এবার একটু ফোলা ভাব মনে হচ্ছে। হয়ে গেছে, সে শুধু বলল, বাধাটা সারানো হয়ে গেছে, ছোট্ট বাবু শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। সত্যি পরের কয়েক ঘন্টার মধ্যেই অনন্তর জ্বর নামতে শুরু করলো। সে ঘুমিয়ে পড়ল শান্তিতে। মৃণালিনী কাঁদতে কাঁদতে সাধকের পা ছুঁয়ে প্রণাম করলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, সাধকের ধন্যবাদ দিলাম, প্রচুর অর্থ দিতে চাইলাম। সে আবার সেই বিদ্রুপ মার্কা হাসি দিয়ে বলল, টাকার দরকার নেই জমিদার মশাই, আমার পাওনা অন্যরকম। আমার বুকটা ধরফর করে উঠল। পাওনা? আপনি আপনি কি চান বলুন তো? আপনি তো কিছুই চাননি নাকি? আগে না চাইলেও এখন চাইছি। সাধক ধীরে সুস্থে বলল। তার কালো চোখ আমার চোখের গভীরে ঢুকে পড়ল। আমার সাধনার জন্য দরকার সেই জমিটা, যেটা কিনা পবিত্র স্থান, যেটা তুমি আমায় দিতে অস্বীকার করেছিলে। মাথায় যেন বাজ পড়ল। সেই জমি, দক্ষিণ দিকের আম বাগানের পাশে উঁচু ভিটিটা। আমার পিতামহ বলতেন, সেখানে কোনো বাড়ি করা যাবে না, সেটা দেবতার জায়গা। নীলাম্বর সেই জায়গাটা চায়। সে জমি দিতে পারবো না সাধকজি, পারবো না। আমি কণ্ঠস্বর শক্ত করে বললাম, ওটা আমার পরিবারের জন্য খুবই পবিত্র। সাধকের বুকে হাসি মুহূর্তে উপে গেল, তার চোখে আগুন যেন চলে উঠল। পবিত্র? তুমি কালো ছাগলের রক্ত ঢালতে আমার হাতে, কালো জাদুর স্মরণ নিলে তোমার ছেলের প্রাণ বাঁচাতে, আর তুমি পবিত্রতার কথা বলছো? রঞ্জিত রায় চৌধুরী, তোমার মুখে পবিত্রতার স্বভাব পায় না। তার কথা শুনে আমার রাগে যেন গা চলে উঠল। ভয়ও পেয়েছিলাম, কিন্তু জমিদারের অহংকার রাগকে ঢেকে দিল। সাবধান, সাবধান, তুমি কার সাথে কথা বলছো তুমি ভুলো না। আমি জমিদারের মালিক, আমি যা বলবো তাই হবে। তুমি একটা সাধু ভিক্ষা করে গাও, তুমি আমার শিক্ষা দিবে? নীলাম্বর সাধক একদম নিশ্চুপ হয়ে গেল। তার চোখে সে জ্বলন্ত আরো যেন ভয়ঙ্কর হয়ে উঠল। সে এক পা এগিয়ে এলো। তার সামনে দাঁড়ানো যেন বরফের উপরে দাঁড়ানোর মতো, নিচে অতল গহ্বর। ভিক্ষা করে খায়? তার কণ্ঠস্বর এবার বরফের মতো ঠান্ডা, কাঁটার মতো তীক্ষ্ণ। তুমি জানো না আমি কি খাই জমিদার মশাই? তুমি জানো না আমার ক্ষমতা কত দূর? তুমি আজ আমার শরণ নিয়েছ তোমার সন্তানদের প্রাণ বাঁচাতে, কিন্তু ভুলে গেছো যে আমি তোমার শত্রু হতে পারি। আর আমি শত্রু হলে শুধু তোমার জীবন নয়, গোটা বংশের জীবন শেষ করে দিতে পারি। মৃণালিনী আমার হাত চেপে ধরলেন, ভয় কাঁপছিলেন। নবীন ঘোষের পেছনে সরে গেলেন। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, হুমকি? আমার জমিদারিতে তুমি হুমকি দিচ্ছ? হুমকি নয় জমিদার মশাই। নীলাম্বর সাধক আস্তে আস্তে বলল, প্রতিটি শব্দ যেন বজ্রপাতের মতো শোনা যাচ্ছিল। একটা ভবিষ্যৎবাণী। তুমি আজ আমার পাওনা শোধ করলে না, খুব ভালো, কিন্তু মনে রেখো, রক্তের হিসাব রক্ত দিয়ে শোধ হয়। তুমি আমাকে
কালো রক্ত দিলে আমি তোমাকে তোমার গোটা বংশকে তোমার নিজের রক্ত দিয়ে শোধ করাবো। রক্ত দিয়ে খেলা হবে, রক্ত রক্ত রক্ত। তার কথা শেষ হতে বাড়ির ভেতর থেকে হঠাৎ করে একটা ঝড়ো হাওয়া বয়ে গেল। জানালা দরজা খুলে আবার বন্ধ হতে লাগলো। দূরে কুকুরগুলো যেন একসাথে চিৎকার করে উঠল। সাধক তার থলিটা কাঁধে ফেলে আমার দিকে শেষবারের মতো তাকালো। সেই দৃষ্টিতে এমন তীব্র ঘৃণার প্রতিজ্ঞা যে আমার হৃৎপিণ্ড যেন থমে গেল। সে কোনো কথা না বলে ঘুরে দাঁড়ালো এবং ধীরে ধীরে অন্ধকারে বেরিয়ে গেল। সেই রাত থেকে বাড়ির অশুভ ঘটনাগুলো শুরু হলো। অনন্ত সুস্থ হয়ে উঠল ঠিকই, কিন্তু তার আচরণ বদলে গেল। সে প্রায় ঘুমের মধ্যে উঠে বসে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতো, কান্নার মতো শব্দ করত। আর দাসীরা বলেছে রাতের বেলা নাকি দোতলায় কারো শব্দ শোনা যায়, পায়ের শব্দ শোনা যায়, কিন্তু যে কাউকে দেখা যায় না। পুকুরের জল নাকি কালো হয়ে যেতে লাগলো, পচা মাছের গন্ধ আসতো। গতকাল রাতে বাগানের বাড়ির ছেলে কচিত কুমার জ্বরে আক্রান্ত হয়েছে, ঠিক অনন্তর মতো উপসর্গ। আজ খবর এলো জমিদারের পাড়াতে থাকা এক দূর সম্পর্কের ভাই তো শঙ্করের মৃত্যু হয়েছে। মনে হচ্ছে সাপ কাটেও গায়ে কোনো কামড়ের দাগ নেই, শুধু শরীরটা একেবারে নীল হয়ে গেছে, রক্ত শূন্য। ডায়েরিতে লেখার সময় আমার হাত কাঁপছে। নীলাম্বর সাধকের সেই কথা কানে যেন বারবার বাজছে। রক্তের বংশী বাঁচবে, তোর বংশের সবগুলো শেষ করে দেব। সে কি সত্যি কিছু করছে? আমার বংশকে টার্গেট করেছে? একটা গা ছমছমে ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আমি প্রাণপণে নিজেকে বলছি সেগুলো কাকতালীয় ঘটনা, কিন্তু বুকের ভেতরে টানছে এটা কাকতালীয় নয়, এটা ভয়ঙ্কর কিছু শুরু হয়ে গেছে। আমি আমার নিজের অহংকারে সেটাই ডেকে এনেছি। আমি কি আমার সন্তানদের, আমার বংশকে রক্ষা করতে পারবো? ঈশ্বর আমাকে শক্তি দাও। ডায়েরির পাতা থেকে মুখ তুলে নিলাম। ঘর হঠাৎ করে খুব ঠান্ডা মনে হচ্ছিল। জানালার বাইরে গভীর অন্ধকার নেমে এসেছে। সেই কালো পাথরের মূর্তিটা ডেস্কের উপরে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন আলো আধারে জল করছে। রণজিৎ রায় চৌধুরীর শেষ লেখাগুলো বারবার মনে পড়ছিল। আমি কি আমার সন্তানদের, আমার বংশকে রক্ষা করতে পারবো? ঠাকুরদার মুখে সেই কথাগুলো অস্পষ্ট সতর্ক বার্তা, বাড়ির লোকজনের মধ্যে ছড়ানো ভৌতিক গল্পের টুকরো, আর আজ এই ডায়েরি বর্ণনা সব মিলে এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত করছিল। নীলাম্বর সাধক শুধু হুমকি দেয়নি, সে কাজ করেছিল। আর তার লক্ষ্য ছিল শুধু জমিদার নয়, পুরো বংশকে শেষ করা। ডায়েরির পরের পাতায় কি লেখা আছে? আমাকে এই অতীতের আধারে নামতেই হবে, জানতেই হবে সে ভয়ঙ্কর সত্য যা আমাদের পরিবারকে চিরতরে বদলে দিয়েছিল। ডায়েরির পাতা উল্টানোর শব্দটা যেন পুরনো ঘরটাতে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কি আমার সন্তানদের, আমার বংশকে রক্ষা করতে পারবো? যেন বাতাসে ঝুলেছিল। পরের পাতার তারিখটা দেখে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ফাল্গুন 1343 বঙ্গাব্দ, অর্থাৎ নীলাম্বর সাধকের হুমকির মাত্র কয়েক সপ্তাহ পরের ঘটনা। ডায়েরির পাতা থেকে বলছি, শঙ্করের মৃত্যুটা কাকতালীয় ছিল না। তার স্ত্রী শুভ্রা পাগল প্রায় হয়ে ছুটে এসে বলল, বাবু ওই সাধক এসেছিল। তার মুখে এক ভয়াবহ কাহিনী। শঙ্কর অসুস্থ হওয়ার আগে রাতের বেলা শুভ্রা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ বাইরে কুকুরগুলো ভয়ঙ্কর কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে উঠল। দরজা খুলে দেখে অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। সে বলল, জমিদার বাবুর আদেশে এসেছি শঙ্কর বাবুর জন্য কিছু জিনিস দিতে। শুভ্রা প্রায় ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু পরদিন সকালে শঙ্করকে মৃত অবস্থায় পাওয়া গেল। তার গায়ের রং একদম সাদা, ঠিক যেন রক্ত চুষে নিয়েছে কেউ। শুভ্রা শপথ করে বলল সে রাতে দরজার ফাঁক দিয়ে সে দেখেছিল ওই লোকটা নীলাম্বর সাধক। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। শুধু শঙ্কর নয়, গত এক সপ্তাহে জমিদার 4 প্রান্তে আমার 3 জন দূর সম্পর্কের আত্মীয়র অকাল মৃত্যু হয়েছে। একজন গায়ে উঠে পড়ে মারা গেল, গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। আরেকজন পানিতে ডোবা, কিন্তু পুকুরটা ছিল হাঁটু পানি। 3য় জন ঘুমের মধ্যেই মারা যান। সবাইকে শেষ অবস্থায় একই রকম দেখাচ্ছিল, নিথর রক্ত শূন্য, ভয় কুকড়ে যাওয়া মুখ। লোকজন কানাকানি করছে, বংশের উপর কালো ছায়া পড়েছে। জমিদার বাবু কাউকে অভিশাপ দিয়েছেন। বিড়ালেরই 3 রাত কাঁদছেন। অনন্ত আরো নির্জন হয়ে পড়েছে। সে প্রায় কথাই বলে না। আমি ভাবলাম নবীন ঘোষকে ডাকি।
কিন্তু নবীন ঘোষ আজ সকালবেলা নিখোঁজ হয়ে গেছে। বাড়ির দিকে গিয়ে দেখলাম তার স্ত্রী বলল সে গতকাল কাজে বেরিয়েছে, আর ফিরে আসেনি। নবীনের বাড়িতে একটা অদ্ভুত গন্ধ পেলাম, পচা ফুলের গন্ধ, ঠিক সেই গোডাউনের ঘরের মতো গন্ধ যেখানে সাধক ছাগলের রক্ত টানছিল। নবীনের ছোট্ট বেটা ভয় পেয়ে কাঁপছিল। সে ফিসফিস করে বলল, বাবা কাল রাতের বেলা কাঁদছিল, বলছিল ওরা আমায় মেরে ফেলবে, ওরা আসছে। ওরা ওরা কারা? সাধু কি কাজ করছে না, নাকি তার সঙ্গে আর কেউ আছে? এই চিন্তা আমি আরো বেশি ভীত হয়ে গেলাম। নবীনের খোঁজ করতে লাগলাম। সন্ধ্যার সময় তার লাশ পাওয়া গেল জমিদারের পশ্চিম সীমানার বাসবনে। ভয়াবহ অবস্থা, গলাটা কাটা, কিন্তু আশেপাশে রক্তের ছিটে ফোটা একদম নেই, যেন রক্ত শুকিয়ে গেছে। মুখটা বিকৃত, চোখ দুটো ভয় তাকিয়ে থাকার ভঙ্গিতে খোলা, আর তার হাতে একটা জিনিস শক্ত করে চেপে ধরা, একটা ছোট শুকনো কলঙ্গির ফুলের মালা। সাধকরা নাকি এটা ব্যবহার করে। আর এখন আর কোনো সন্দেহ রইল না, নীলাম্বর সাধক শুধু হুমকি দেয়নি, সে হত্যা শুরু করেছে। তার লক্ষ্য আমার বংশের সবাই, আর সেই নবীনকে মেরেছে কারণ নবীনই তাকে ডেকে এনেছিল। নবীন জানতো অনেক কিছু, সে আমাকে সাবধান করতে যাচ্ছিল হয়তোবা। আমি তাকে বিপদে ফেলেছি। আমি কি করব? পুলিশ, ওরা সবাই বিশ্বাস করবে না, বলবে প্রাকৃতিক মৃত্যু বা দুর্ঘটনা, সাধকের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর যদি বিশ্বাস করে, সাধক তো সাধারণ লোক নয়, তার কালো জাদুর শক্তি সে পুলিশকে ফাঁকি দিতে পারবে। ভয় হচ্ছে পুলিশ ডাকলে সাধক আরো রেগে যাবে, আরো দ্রুত হত্যা করবে। হঠাৎ মনে পড়লো অনেক বছর আগে আমার ঠাকুরদা পড়েছিলেন এই জমিদারের উত্তরে একটা ছোট্ট গ্রামে এক বৃদ্ধ সাধু থাকেন, নাম অচানন্দ স্বামী। তিনি সাধাতন্ত্রের খুব বড় পণ্ডিত, ভূত প্রেত কালো জাদুর বিরুদ্ধে রক্ষা কবচ দিতে পারেন। ঠাকুরদা বলতেন ওর মতো সত্যিকারের সাধু কম আছে, এটাই শেষ ভরসা। কালই ভোরে রওনা দেব সে অচানন্দ স্বামীর কাছে। আমার পরিবার, আমার বংশ রক্ষার জন্য আমি যা পারি সব করব। অনন্ত তার মৃণালিদিকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন, কিন্তু কোথায় যাব? সাধকের শক্তি কি শুধু জমিদারিত্বে সীমাবদ্ধ, নাকি সে আমাদের কোথাও যেতে দেবে না? এই ডায়েরিটা লিখছি কাঁপা হাতে। আজ রাতে ঘুম হবে না। বারান্দায় কারো পায়ের শব্দ শুনলেও মনে হচ্ছে সে এসে গেছে, নীলাম্বর সাধু, আমার বংশের রক্তের জন্য। ডায়েরি থেকে লেখা চৈত্র মাস 1343 বঙ্গাব্দ। অচ্যুতানন্দ স্বামীর সাথে দেখা হলো। বৃদ্ধ কৃষ, কিন্তু চোখে অদ্ভুত এক জ্যোতি। তিনি আমাকে এক নজর দেখে বললেন, বাবা, তোমার কপালে তো কালো ছায়া, গোটা বংশের কপালে। ও ভয়ঙ্কর জিনিস তোমাদের অনুসরণ করছে। তার কথা শুনে চোখে যেন পানি চলে এলো। সব ঘটনা করে বললাম। নীলাম্বর সাধক, ছাগলের রক্ত, জমির দাবি, হুমকি, সব কিছু, আর এরপর থেকে মৃত্যুর ঘটনা। স্বামীজি নিঃশব্দে শুনলেন, তারপর গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীলাম্বর নামটা শুনেছি। সে একসময় সাধনা করত, কিন্তু পথ হারিয়ে ফেলেছে। রক্ততন্ত্রের অপব্যবহার, প্রতিশোধগুলোতে ডুবে গেছে। সে এখন শুধু অন্ধকারের পূজা করে, মানে শয়তানের পূজারি হয়ে গেছে। তার সঙ্গে জড়িত হওয়া তোমার সবচেয়ে বড় ভুল ছিল বাবা। কালো জাদু কখনো সমাধান দেয় না, শুধু অভিশাপ ডেকে আনে। কিন্তু স্বামীজি, আমি এখন কি করব? সে আমার বংশ তো শেষ করে দেবে। আমি কাতর স্বরে বললাম, সে চেষ্টা করবে। ওরা সাধনা পূরণ করতে হলে পুরো বংশের প্রাণ শক্তির রক্ত চাই, বিশেষ করে প্রধান ব্যক্তির রক্ত, অর্থাৎ তোমার রক্ত ওর খুবই দরকার। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার রক্ত? হ্যাঁ, কালো জাদুর এই শক্তিশালী পদ্ধতি হলো বংশের ছেদন। প্রধান ব্যক্তির রক্ত ব্যবহার করে পুরো বংশকে ওর অভিশাপে টেনে নিয়ে আসে। একজনের মৃত্যুতে শক্তি বাড়ে, পরের জনকে টানে, চক্রের মতো করে টানে। কিন্তু সে তো আমার আত্মীয়দের বেড়ে চলেছে আগে থেকে। ওদের রক্তদের শক্তি সঞ্চয় করছে, বাঁধা সরাচ্ছে। আসল লক্ষ্য তো তুমি বাঁচলে বংশ বাঁচবে না। তুমি বললে বংশ হয়তো বাঁচতে পারে, যদি শেষ মুহূর্তে ওর শক্তিকে ভেঙে দেওয়া যায়। একটা ভয়ঙ্কর শীতলতা আমাকে আচ্ছন্ন করলো। আমি মরলে? কিন্তু স্বামীজি বললেন, ও তোমার রক্ত চাইবে। ওর সাধনা অসম্পূর্ণ থেকে যাবে যদি না প্রধান শত্রুর রক্ত পায়। আমি তোমাকে কিছু রক্ষা কবচ, কিন্তু মন্ত্র দেব। এগুলো কিছুটা সময় নিয়ে কিনে নেবে, কেমন?
কিন্তু শেষ রক্ষা তোমাকেই করতে হবে। তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি নিজের জীবন দিবে নাকি তোমার বংশকে বাঁচানোর জন্য। তিনি আমাকে কয়েকটা লাল সুতোয় বাঁধা বিশেষ গাছের শিকড়, কিছু মন্ত্র লিখিত কাগজ, যাকে তিনি কবচ বলেন, আর ছোট্ট তামার ঘণ্টা দিলেন। বললেন, এই ঘণ্টা বাজালে আমি টের পাবো। চেষ্টা করবো আসতে, কিন্তু নীলাম্বর কিন্তু খুব শক্তিশালী হয়ে উঠেছে। আমি নিশ্চিত করে বলতে পারবো না যে তাকে থামাতে পারবো কিনা। কবচগুলো হাতে নিয়ে অদ্ভুত একটা ভার অনুভব করলাম। এগুলো কি সত্যি আমাকে রক্ষা করবে? স্বামীজির কথাগুলো মাথায় পড়ছিল। তুমি বললে বংশ হয়তো বাঁচতে পারে। বাড়ি ফিরে সবাইকে ডেকে সতর্ক করলাম। মৃণালিনী আর অনন্তকে বললাম, কোনো অবস্থাতে রাতে ঘর থেকে বের হবে না, বাড়ির সব দরজা জানালা বন্ধ করে রাখবে, এমনই হুকুম দিলাম। স্বামীজির দেওয়া কবচটা নিজেই গলায় বেঁধে রাখলাম। লাল সুতায় শিকড়টা বালিশের নিচে রেখে দিলাম। তামার ঘণ্টাটা পকেটে রেখে দিলাম। রাত নামলো। গোটা বাড়িটা একটা কবরের মতো নিঃশব্দ হয়ে গেল। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে হাতের লণ্ঠনটা সামনে রেখে বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এতটাই নীরবতা যে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ একটা শব্দ হলো, নিচের তলার শব্দটা। রান্নাঘরের দিকে যেন কেউ হালকা করে দরজা ঠেলেছে। আমার হাতের লণ্ঠনটা নিষ্পিস করছিল। পকেটে রাখা তামার ঘণ্টাটা গরম হয়ে উঠল। আমি নিঃশ্বাস রোধ করে শুনলাম। শব্দটা আবার এলো। এবার যেন কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। পা ফেলার শব্দ। ঠক 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 করে সিঁড়িতে কেউ যেন উঠছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। শুধু শব্দটা উপরের দিকে আসছে। কে কে সেখানে? আমি কাঁপা গলায় ডাকলাম। কোনো উত্তর নেই। শব্দটা থেমে গেল। তারপর হঠাৎ করে আমার পেছনে কানের পাশে নিঃশ্বাসের মতো শব্দ হলো। বরফের মতো ঠান্ডা হয়ে যেতে লাগলো আমার কান। আমি তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ালাম। পেছনে লক্ষ্য করলাম কেউ নেই, কিন্তু সেই নিঃশ্বাসের শব্দটা আবারও শুনলাম, এবার অন্য কানে। ভয়ে হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গিয়েছিল। পকেট থেকে আসা সে তামার ঘণ্টাটা বের করে জোরে বাজালাম। টিন 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 আওয়াজটা নিস্তব্ধ রাতে ভয়ঙ্কর ধ্বনিত হলো, প্রতিধ্বনিত হতে লাগলো। সেই মুহূর্তে দূর থেকে অস্পষ্ট ক্রোধের গর্জন শোনা গেল, যেন কোনো হিংস্র পশু সিঁড়ির উপর থেকে অদৃশ্য পায়ের শব্দ তড়িঘড়ি করে নিচের দিকে নামতে লাগলো। তারপর বাড়ির সামনের দিকে ভারী দরজা যেন নিজে থেকেই খুলে গেল আর জোরে বন্ধ হলো, ধপ করে শব্দ করে। কিছুক্ষণ শুধু নিজে দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ শুনলাম। ঘন্টা বাজানোর পর থেকে গলায় বাঁধা কবচটা যেন একটা গরম অনুভূতি হচ্ছিল। কি ভয়ঙ্কর! সে আসলে এসেছিল, কিন্তু ঘন্টা আর কবচের শক্তিতে ফিরে গেল। পরদিন সকালে বাড়ির সামনের উঠানে একটা জিনিস পড়ে থাকতে দেখলাম। একটা মরা কাক, কিন্তু তার গলা মোচড়ানো, ঠিক যেন কারো হাত প্যাঁচ দিয়ে মারা হয়েছে। আর তার ঠোঁটে আটকে আছে একটা ছোট্ট কুলঙ্গি ফুলের বানার টুকরো, নীলাম্বরের জন্য। একটা স্পষ্ট বার্তা, সে ফিরে আসবে আরো শক্তিশালী হয়ে। আমার কবচের শক্তি হয়তোবা শেষ হয়ে এসেছে। আজ রাতে অনন্তর ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার শুনে ছুটে এলাম। সেই বিছানায় বসে বিস্ফারিত হাত দিয়ে মুখ টেনে রেখেছে। ওই লোকটা সে চিৎকার করছে। ও এসে গেছে, ওর হাতে রক্ত, ও আমাকে নিয়ে নেবে। মৃণালিনী তাকে জড়িয়ে ধরছেন, কাঁদছেন। আমি অনন্তকে ধাক্কা দিয়ে চাকানোর চেষ্টা করলাম। কি দেখলে? এই দেখলে? কালো লোকটা, গেরুয়া পরা, ওর হাতে বাবা ওর হাতে তোমার রক্ত। ও বলল একটাই রইল। অনন্তর কথা শেষ হতে না হতেই আমার গলার কবচটা হঠাৎ করে টান দিয়ে ছিঁড়ে পড়ে গেল। সুতো ছিঁড়ে গেছে আর গলায় এক তীব্র জ্বালা অনুভব করলাম, যেন কেউ তাকে তার রীতিমতো টান দিয়েছে। স্বামীজির দেয়া রক্ষা কবচ নষ্ট হয়ে গেল। এবার আমি সম্পূর্ণ অনিরাপদ। নীলাম্বর সাধক জানলো তারপর পরিষ্কার, সে শুধু সুযোগের অপেক্ষায় আছে। আর তার প্রধান লক্ষ্য আমি। আমার রক্ত, আমার বংশের ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী পদক্ষেপের উপরে। স্বামীজি বলেছিলেন, শেষ রক্ষা তোমাকেই করতে হবে। আমার কি সাহস হবে নিজের জীবন দিতে, আমার পরিবারকে বাঁচাতে? ডায়েরির এই পাতায় একটা কালির দাগ, যেন চোখের জল পড়েছে। প্রপিতামহ লিখেছেন, অন্তর চোখে যে ভয় দেখেছি তা আমি কোনো দিন ভুলব না। আমার রক্তের মাধ্যমে কি সন্তানের জীবন বাঁচবে? ঈশ্বর, আমার শক্তি দাও, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দাও। ডায়েরির পাতাটা বন্ধ করলাম। গলায় শুকনো ভাব। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে।
আর আলোয় বাড়ির পুরনো দালানগুলো ছায়া ভয়ঙ্কর দেখাচ্ছে। ঠিক এই বাড়িতে, এই ঘরগুলোতেই সে ভয়াবহ রাতগুলো কেটেছে। আর আমার পূর্বপুরুষদের নীলাম্বর সাধক শুধু হুমকি দেয়নি, সে একে একে বংশের সদস্যদের হত্যা করেছিলেন, রক্ত শূন্য করেছিলেন শঙ্কর, নবীন ঘোষ, আরো অনেকে। শেষ লক্ষ্য ছিল জমিদার নিজে। আর প্রপিতামহ রঞ্জিত রায়চৌধুরী বুঝতে পেরেছিলেন তার নিজের মৃত্যুই হয়তোবা বাকিদের বাঁচাতে পারে, কিন্তু সেইটা কি আদৌ সম্ভব হয়েছিল? ডায়েরির শেষ পাতায় আরো কিছু লেখা ছিল, যেখানে রক্তের বিনিময়ে বাঁচার লড়াই ছিল, যেখানে নীলাম্বর সাধক তার প্রতিশোধের চূড়ান্ত পদক্ষেপ নেয়। ভয়াবহ ছিল এর পরবর্তী বিষয়গুলো। পূর্ণিমার রাতে সে অদ্ভুত আলোয় ঘুম আসেনি আমার। প্রমিতা মোহের ডায়েরির পাতা, বিশেষ করে অনন্ত সে ভয়াবহ চিৎকারের বর্ণনা, ওর হাতে তোমার রক্ত বরাবরই আমার মাথায় ঘুরছিল। আজ সকালে শেষ ডায়েরির অংশটা পড়ার সিদ্ধান্ত নিলাম। সত্য যতই ভয়াবহ হোক না কেন, আমাকে জানতেই হবে এটা আমার উত্তরাধিকার, আমার বংশের অভিশাপ। কেননা আমি কৌশিক ব্যানার্জি তার এমনি এমনি হয়নি। অনেক অনেক ভয়াবহ ঘটনা আমার পরিবারের সাথে ঘটেছিল। তো যাই হোক, ডায়েরিটা খুলে শেষ দিকের পাতাগুলো খুঁজলাম। তারিখ চৈত্রের শেষ, 1343 বঙ্গাব্দ। প্রমিতামহ রঞ্জিত রায়চৌধুরীর লেখা আরো জরুরি, কাঁপা কাঁপা হাতে লেখা, কালির দাগে ভরা, যেন তাড়াহুড়ো করে অত্যন্ত আবেগের মুহূর্তে লিখেছেন। ডায়েরি থেকে চৈত্র 1343 বঙ্গাব্দ। অনন্তর কথা আর কণার কবচ ছিঁড়ে যাওয়া, এগুলো কোনো কাকতালীয় নয়। নীলাম্বর সাধক আমাকে শেষ করতে এসেছিলেন। স্বামীজির দ্বার রক্ষা কবচ আমাকে সাময়িকভাবে বাঁচালেও সেটা এখন নষ্ট হয়ে গেছে। সে আবারও আসবে, আর এবার হয়তোবা তাকে থামানো যাবে না। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। স্বামীজি ঠিকই বলেছেন, আমার মৃত্যুই হয়তোবা আমার বংশকে বাঁচাতে পারে। নীলাম্বর সাধকের পূর্ণ করার জন্য আমার রক্ত চাই, আমার প্রাণ চাই। যদি আমি নিজেই তাকে দিয়ে দিই, তাহলে সে ক্ষান্ত দেবে, আমার রক্ত পেয়ে সাধনা শেষ করবে, আর আমার বংশের বাকিদেরকে ছেড়ে দেবে। মিনারলিকে আমি কিছুই বলিনি বলে সে কখনো মানবে না। অনন্তকে তো নয়, এখন সে ভয় কাতর। আমি শুধু নবাব আলী, আমার বিশ্বস্ত প্রহরীকে ডেকে বলেছি, আবার খুব বিপজ্জনক কাজ করতে হবে। তুমি গোপনে সাহায্য করবে, কাউকে কিছু বলতে পারবে না, এমনকি কাউকেই না, বুঝতে পেরেছো? এমনকি আমার স্ত্রীকেও না। নবাব আলীর চোখে ভয়, কিন্তু সে মাথা নেড়ে বলল, আপনার যা আদেশ বাবু। আমার পরিকল্পনা হলো সাধককে ডেকে পাঠাবো, বলবো আমি জমি দিতে রাজি হয়েছি, সে আসবে। তারপর তাকে বলবো সে যেন আমার জীবন নেয়, আমার পরিবার নয়, আমার রক্ত দিয়ে তার সাধনা পূর্ণ হোক। আশা করি সে রাজি হবে। যদি না হয় তাহলে নবাব আলী লুকিয়ে থাকবে, আর সে যদি আক্রমণ করে তাহলে নবাব আলী তাকে আটকানোর চেষ্টা করবে। এটা নিতান্ত শেষ চেষ্টা। আমার হাতে তেমন কোনো অস্ত্র নেই, শুধু একটা পুরনো তালোয়ার, যার শোভা বর্ধনের জন্য দেওয়ালে টাঙানো ছিল। নবাব আলীকে দিয়ে লোক পাঠালাম নীলাম্বর সাধকের কাছে। বার্তার জমিদার বাবু রাজি হয়েছেন, আসুন কথা বলুন। সন্ধ্যা নেমে এলো, গোটা বাড়ি আবারও মৃত্যুর নিস্তব্ধতায় ডুবে গেল। আমি দোতলার সেই ছোট্ট বৈঠকখানায় গেলাম, যেখানে জানালা দিয়ে দক্ষিণে রাম বাগান দেখা যায়। সেই জমিটা যার জন্য এত সর্বনাশ। টেবিলে দুটো চেয়ার, আমি একটায় বসলাম। নবাব আলীকে বললাম পেছনের ঘরের পর্দায় আড়ালে লুকিয়ে থাকতে, তালোয়ারটা তার কাছে আছে। আমার নিজের কোমরে লুকিয়ে রেখেছে একটা ছুরি, শেষ অবলম্বন। রাত 8টা বাজলো, রাত 9টা। সাধক আর আসেনি। হয়তো বুঝে গেছে এটা একটা বড় ফাঁদ, হয়তো আমাকে আরো ভয় পাড়িয়ে মারতে চায়। হঠাৎ নিজের দরজায় করাঘাত শোনা গেল, ধমক করে শব্দ হলো। নবাব ফিস ফিস করে বলল, বাবু ওই যে। বলে দাও, তাকে এখানে নিয়ে আসো। নবাব আলী নিচে নেমে গেল। আমার বুক দ্রুত কাঁপছিল, হাতের তালু কাঁপছে, কানে রক্তের স্পন্দন শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর পায়ের শব্দ। নবাব আলী ফিরে এলো, তার পিছনে নীলাম্বর সাধক ঘরে ঢুকলো। আজও সেই মলিন কেউ আর বসন আর গলায় রুদ্রাক্ষের মালা, কিন্তু তার চেহারা আজ ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখের নিচে কালো, গভীর কালো দাগ, ঠোঁট শুকনো ফাটা, আর তার থলিটা কাঁধে ঝুলছে। সে ঘরে ঢুকে থমকে দাঁড়ালো, তার তীক্ষ্ণ দৃষ্টি চারদিকে খুললো, যেন শিকার করছে। শেষে আমার দিকে তাকালো। বসুন সাধকজি, আমি যথাসম্ভব ঠান্ডা গলায় বললাম। হাত দিয়ে চেয়ারটা দেখিয়ে দিলাম। সে ধীরে ধীরে বসলো, কিন্তু তার দৃষ্টি আমার দিকে সরল না। জমি দেবেন?
জমিদার মশাই। তার কণ্ঠস্বর কর্কশ, ক্লান্ত, কিন্তু এখনো বিষাক্ত মিষ্টি ভাব। হ্যাঁ, আমি পরাজয় স্বীকার করছি, আমার ভুল। আপনাকে অপমান করেছি, তার জন্য ক্ষমা চাইছি। সাধক একটু হেসে যেন সাপের মতো ফিসফিসানি। ক্ষমা? খুব সস্তা জিনিস জমিদার মশাই। আমার পাওনা ক্ষমা নয়, রক্ত। আমার গলা শুকিয়ে গেল। জমিটা আপনার, কালই দলিল করে দেব। শুধু একটা অনুরোধ। অনুরোধ? আমার পরিবারকে, আমার স্ত্রী পুত্রকে ছেড়ে দিন। আপনার রাগ শুধু আমার উপর, আমার রক্ত নিন। তাতেই যদি আপনার সাধনা পূর্ণ হয়, তাহলে আমাকে নিন। নীরবতা নেমে এলো ঘরে। সাধক আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক তুতি, যেন ক্ষুধার্ত শিকারী তার শিকার খুঁজে পেয়েছে। তোমার রক্ত? তোমার রক্তই তো আসল লক্ষ্য। তুমি বংশের বল, তোমার রক্তই বংশের শক্তি। তাহলে রাজি আছেন? আমি রাজি। আমার জীবন নিন, আমার সাধনা, আপনার সাধনা পূরণ করুন। ওদের ছেড়ে দিন। সাধক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে তার থলি থেকে ছোট্ট কাঁসার বাটি বের করলো। বাটিটা থেকে অদ্ভুত যেন পুরনো রক্ত মাখামাখি। তারপর একটা ধারালো খঞ্জর বের করলো। একটা শর্তে রাজি আছি জমিদার মশাই। তোমার রক্ত তুমি নিজে দেবে, নিজের হাতে। নিজের রক্ত একটা বাটিতে পূর্ণ করবে স্বেচ্ছায়। আমার শ্বাস যেন আটকে গেল। নিজের হাতে? তার মানে নিজের প্রাণ নাশ করা? আমি এটা পারবো না। তাহলে যুক্তি নেই, সাধক বলল। খঞ্জটা থলিতে রেখে দিল। আমি চলে যাই, তবে মনে রেখো, আজ রাতে তোমার বউ আর ছেলেকে রক্তের জন্য সাধনা পূর্ণ হবে। না! আমি চিৎকার করে উঠলাম। রুকো! না না না, আমি করব। সাধক থেমে গেল। তার মুখে আবারও সে বিকৃত হাসি। বুদ্ধিমানের মতো কাজ জমিদার মশাই। সে বাড়িটা টেবিলের উপরে রাখলো। খঞ্জরটা আমার দিকে বাড়িয়ে দিল। হাতটা কাঁপছিল। খঞ্জরটা হাতে নিলাম। ধারের দিকে তাকালে গা শিউরে ওঠে। শুরু করো, সাধক আদেশ করলো। কবজিটা কাটো, রক্ত ঝরতে দাও বাটিতে যতক্ষণ না পূর্ণ হয়। আমার নিজের কবজিটার দিকে তাকালাম। নীল শিরা স্পষ্ট দেখা যাচ্ছে। ভাবলাম মৃণালী অন্ত আর ওদের মুখ, ওদের বাঁচাতে হবে। আমি হাতটা বাটির উপরে রাখলাম, খঞ্জরটা চেপে ধরলাম কবজির উপরে। ঠিক সেই মুহূর্তে পেছনের ঘরের পর্দা সরিয়ে নবাব আলী বেরিয়ে এলো। সে তালোয়ার হাতে চিৎকার করলো, বাবু, করবেন না, ও শয়তান! নিরাম্বর সাধক তড়িঘড়ি করে ঘুরে তাকালো। তার চোখ যেন ক্ষিপ্ত হয়ে গেল। নিমক হারাম গোলাম! সে গর্জন করে উঠল। তার হাতের মুঠোয় একটা ছাইয়ের মতো গুঁড়ো নবাব আলীর দিকে ছুঁড়ে মারল। সাবধান! আমি চিৎকার করে উঠলাম। দেরি হয়ে গেছে। গুঁড়োটা নবাব আলীর মুখে লাগতেই ভয়ঙ্কর চিৎকার করে উঠল। তালোয়ার দিয়ে হাত রীতিমতো ছিটকে পড়ল। সে চোখ চেপে রীতিমতো বেঁচেতে কড়াকড়ি করতে লাগলো আর বলল, আগুন, আগুন, চোখে আগুন লেগেছে, সাহায্য করো। সাধক দ্রুত আমার দিকে ফিরল, তার মুখে বিকৃত ক্রোধ। ধোঁকেবাজ! সে গর্জন করে উঠল, ফাঁদ বেঁধেছ? হ্যাঁ। সে লাফ দিয়ে আমার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে আমার কণাটা টিপে ধরল। আমি ভয় পিছিয়ে গেলাম। খঞ্জরটার দিকে না দেখে আমি ঘুরে ফেললাম এবং সাধকের হাতটা খঞ্জরের ধারালোর দিকে এগোতে লাগলো। আহ! চিৎকার করে পিছিয়ে গেল আর হাতের তালুতে রক্ত ঝরতে লাগলো। সেই রক্ত আমার দিকে তাকিয়ে তার চোখ ভয়ঙ্কর ক্রোধ আর প্রতিজ্ঞা ফুটে উঠল। এমন ভয়াবহ ক্রোধ যা ভাষায় বর্ণনা করার মতো নয়। সে রক্তমাখা হাতটা উঁচু করে বলল, দেখলি রঞ্জত রায় চৌধুরী, আমার রক্ত তুমি নিলে। এখন এই রক্তের বিনিময়ে আমি শপথ করছি তোমার বংশের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেব। আজকে এই রাতেই তোমার রক্ত নয়, তোমার বংশের সবাইকে নিয়ে আমার সাধনা পূর্ণ হবে। এতদিন আমি ধীরে ধীরে খেলছিলাম, এখন খেলা শুরু হলো। সে তার রক্তাক্ত হাতটা নিজের মুখে মাখলো আর সেই রক্ত মাখা আঙ্গুল দিয়ে বাতাসে কিছু অদ্ভুত চিহ্ন আঁকলো। সঙ্গে সঙ্গে ঘরের বাতি নিভে গেল। প্রচন্ড ঠান্ডা হাওয়া বয়ে গেল। দরজা জানালা থপ করে বন্ধ হতে লাগলো। নবাব আলী আর্তনাদ যেন দূরে সরে যেতে লাগলো। অন্ধকারে শুধু সাধকের চৌধুরীর জল জল করতে লাগলো আর তার গর্জন কানে বাজলো।
রক্তের বংশী বাঁচলো। শোনো, তোমার রক্তের বংশের শেষ শোনো। আমি বুঝে ওঠার আগে সাধক তার থলি থেকে একটা ছোট্ট কঙ্কালের হাড় দিয়ে তৈরি বাঁশির মতো জিনিসটা বের করে বাজালো। বাঁশিটা যেন সুর বের হলো। তার পৃথিবীর কোনো বাদ্যের সুর নয়, যেন হাজারটা মরণ যন্ত্রণার আর্তনাদ একসাথে মিশে তৈরি করা শব্দ। আর সেই সুর শুনে আমার হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইলো, মাথাটা ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। সেই ভয়াবহ সুরের মধ্যে সাধকের চিৎকার ভেসে এলো, তোমার রক্তের সবাইকে ডাকছি, সবাইকে, রঞ্জিত, সবাইকে। আজ রাতে এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। দরজার জানালা আমার বাঁশির শক্তিতে বন্ধ। সবাইকে নিয়ে আমার সাধনা পূর্ণ হবে। শুরু করো রক্তের নাচ। বাঁশির সুর আরো জোরালো হলো। তার মধ্যে শুনতে পেলাম দোতলায় মৃণালিনী আত্মচিৎকার করছে, অদ্ভুত চিৎকার। সে যেন বলছে, রঞ্জিত, সাহায্য করো। ওটা কি? আর অনন্ত কান্না করছে, মা, মা, ওই লোকটা। ভয় ও আতঙ্কে পাগলের মতো ছুটলাম দরজার দিকে, কিন্তু দরজা যেন পাথরের দেয়ালে পরিণত হয়েছে। ধাক্কা দিলাম, লাথি মেরে দেখলাম কিছুতেই খুলছে না। জানালার দরজাও একই অবস্থা। সাধকের বিকৃত হাসি শোনা গেল, বসে থাকো জমিদার মশাই, তোমার পরিবার এখন তোমার সামনে মরবে, এখন তোমার পালা। বাঁশির সুর আরো ভয়ঙ্কর হয়ে উঠলো। তার মধ্যে মিশে গেল মৃণালিনীর আরো জোরালো আর্তনাদ, অনন্ত ভয়, রীতিমতো চিৎকার করা, দাস দাসীদের চিৎকার। বাড়ির ভেতরে যেন এক ভয়াবহ মৃত্যুকূপ তৈরি হয়েছে। আমি বললাম, না, থামো। আমি চিৎকার করে সাধকের দিকে ছুটে গেলাম, খঞ্জরটা হাতে চেপে ধরে, কিন্তু অন্ধকার যেন উবে গেল। বাঁশির সুর শুধু বাড়তেই লাগলো, আর তাতে সাড়া দিচ্ছে বাড়ির ভেতরের মৃত্যু ক্রন্দনগুলো। হঠাৎ দোতলার জানালার কাঁচ ভাঙার শব্দ হলো, অনন্তর আত্মচিৎকার, বাবা, বাবা, সাহায্য করো। তারপর একটা ভয়ঙ্কর শব্দ, ভারী কিছু একটা পড়লো। আমার হৃৎপিণ্ড যেন ছিঁড়ে গেল। অনন্ত! আমি পাগলের মতো সিঁড়ি দিয়ে উঠলাম, আর কিন্তু সিঁড়ির মুখেও অদৃশ্য এক দেয়াল। মাথা ঠুকে রক্ত বের হলো, কিন্তু সামনে যাওয়া গেল না। বারে সুর যেন আমার মস্তিষ্ক কুঠোর দিয়ে আঘাত করছিল। তারপর মৃণালিনীর শেষ আর্তনাদ, রঞ্জিত, সান্নাথ। তারপর চিৎকার করে নিস্তব্ধ হয়ে গেল। সব শেষ। আমার স্ত্রী, আমার পুত্র, আমার সবাই। সাধকের বিকৃত হাসি যেন ভেসে এলো বাতাসে। দেখলে জমিদার মশাই, তোমার বংশের রক্ত আজ আমার সাধনা পূর্ণ হলো, এখন তোমার পালা। আমি বেশেতে লুটিয়ে পড়লাম, সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। চোখে জল নেই, শুধু গভীর শূন্যতা। বাঁশির সুর থেমে গেছে। অন্ধকারে সাধকের পায়ের শব্দ শুনলাম। সে কাছে আসছে, তার হাতে খঞ্জর দেখা গেল। শেষ কথা বলার আছে, সে বলল। আমি মাথা নাড়লাম। শুধু একটা কথা, আমার রক্ত নাও, কিন্তু জেনে রেখো, কোনো সাধনা পূর্ণ হয় না ঘৃণার প্রতিশোধ দিয়ে। তুমি জিতলে না, তুমি শুধু পিশাচে পরিণত হয়েছ আজকে। সাধকের মুখ বিকৃত হয়ে গেল। বাজে কথা ছাড়ো। সে খঞ্জটা উঁচু করলো, এবং ঠিক সেই সময় ভারী দরজা ভেঙে চুরমার হয়ে গেল। প্রচন্ড শব্দ হলো, আলো ঢুকলো ঘরে। দরজায় দাঁড়িয়ে আছে স্বামীজি, তার হাতে জ্বলন্ত ধরেছে, মুখে রীতিমতো ক্রোধের ভাব। নীলাম্বর, থাম! স্বামীজির গর্জন যেন কেঁপে উঠল। নীলাম্বর সাধক পিছিয়ে গেল বিস্ময় ভয়ে। অচেতন্ত, তুমি? হ্যাঁ, আমি। বলে পৈশাচিক খেলা শেষ কর নীলাম্বর। স্বামীজি এগিয়ে এলো। এতগুলো নির্দোষকে প্রাণ দিলি, তোর সাধনা আজ রক্তে স্নাত, তুই ধ্বংস হয়ে যাবি। নীলাম্বর ক্রোধে গর্জন করে বললেন, তুমি আমাকে আটকাতে পারবে না। সে বাঁশিটা আবারও মুখে তুলল, কিন্তু স্বামীজি দ্রুত থুনিচি থেকে রীতিমতো ছাইটা তুলে মারল, মন্ত্র পড়লেন। আর সেই বাতাসে ছড়িয়ে পড়তে নীলাম্বরের বাঁশির সুর থেমে গেল। সে হাঁপাতে লাগলো, যেন শ্বাস বন্ধ হয়ে আসছে। না, পারবে না! নীলাম্বর চিৎকার করে আমার দিকে ছুটে এলো, খঞ্জর উঁচু করে এলো। স্বামীজি আবারও মন্ত্র পড়লেন, জ্বলন্ত ধুনিচির সামনে বাড়ালেন, আর উজ্জ্বল আলোক রশ্মি ঝলকানি রীতিমতো নীলাম্বরকে আঘাত করলো। সে ভয়ঙ্কর চিৎকার করে পিছিয়ে পড়ল। খঞ্জরটা হাত থেকে ছিটকে গেল, তার শরীর ধোঁয়া উঠতে লাগলো, যেন পুড়ে পুড়ে মরছে। তুই শেষ নীলাম্বর, শেষ! স্বামীজি বললেন, তোর ডিজের অন্ধকারই তোকে গ্রাস করলো আজকে। নীলাম্বর বেশেতে কড়া করে দিতে লাগলো, আর তো নাদ করছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া ঘনীভূত হয়ে যাচ্ছে, একটা বিকৃত মুখের আকৃতি নিল, তারপর মিলিয়ে গেল। নীলাম্বর নিথর হয়ে পড়ে রইল, তার চোখ দুটো খোলা, ভয় বিস্ফারিত, কিন্তু প্রাণ নেই। স্বামীজি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে এলেন। রঞ্জিত,
এসেছি যত দ্রুত পারলাম, কিন্তু দেরি হয়ে গেছে। আমি উঠে দাঁড়ালাম, দোতলার দিকে ছুটে গেলাম। যা দেখলাম তা আমি কখনো ভুলবো না। মৃণালিনী শোবার ঘরের বেচাতে রক্তে লাল, অনন্ত জানালার দিকে লাফিয়ে পড়েছে নিচে উঠানে। তার দেহটা ভেঙে গেছে। দাস দাসী কয়েকজনের ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল, সবাই রক্ত শূন্য। আমার মাথা ঘুরে যেয়ে পড়ে যেতাম। স্বামীজি ধরে ফেললেন। ক্ষমা চাই বাবা, তাকে থামাতে পারিনি আগে। ওরা সবাই? আমি গপা কামা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, নীলাম্বর শেষ ক্রোধ ভয়াবহ ছিল। সে সবাইকে একসাথে টেনে নিয়েছে কালো জাদুর জালে। স্বামীজি বললেন, তোমাকে মারার আগে আমি তাকে থামাতে পেরেছি, কিন্তু তুমি বেঁচে আছো বলেই তোমার বংশ বেঁচে রইল না। রঞ্জিত, অভিশাপ শুধু প্রাণ নেয় না, বংশের সম্মান, শান্তি, ভবিষ্যৎ সবকিছু কেড়ে নেয়। এই বাড়ি শুধু একটা স্মৃতির সমাধি থকে গেল, তুমি একা হয়ে গেলে। পরে তিনি স্বামীজির সাহায্যে সবার শেষ কৃত্য হলো। গোটা এলাকায় ভয় আর শোকের ছায়া নেমে এসেছে। লোকজন ভয় বাড়ির দিকে যায় না। আমি শুধু ডায়েরিটা লিখছি। আমার শেষ কাজ। এরপর কোথায় যাবো চা জানি না। হয়তোবা হিমালয়, হয়তোবা নীলাম্বরের ছায়ার পৌঁছায় না যেখানে সেখানে। কিন্তু এই কথা স্বামীজি বলেছিলেন, নীলাম্বরের শক্তি ভেঙে গেছে, চিরতরের শেষ, কিন্তু তার সৃষ্ট অন্ধকার অভিশাপের ছায়া কোনোদিন মোছা যাবে না। যতদিন এই বাড়ি থাকবে ততদিন নীলাম্বরের ভয়াবহ শক্তি থেকে থেকে যাবে। আমি আমার রক্তের শেষ বংশধর, আমার মৃত্যু এই বংশের শেষ। এই ডায়েরি, এই সত্য কিন্তু একদিন হয়তোবা পড়বে, অথবা আমারই দুঃসম্পর্কে কোনো বংশধর। তার কপালে কি অভিশাপের ছায়া পড়বে? ঈশ্বর করুক আর না করুক। এখন বিদায়। এই ডায়েরির শেষ পাতা রক্ত দিয়ে রক্ত ধোয়া হলো, কিন্তু ময়লা রয়ে গেল চিরতরে। ডায়েরির পাতা বন্ধ করলাম, চোখে জল আটকে রাখতে পারলাম না। পিতামহ রঞ্জিত রায় চৌধুরী একাই বেঁচেছিলেন, কিন্তু তিনি সত্যি কখনো শান্তি পেয়েছিলেন কি? এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, আর ফিরে আসেননি। তারপর আমাদের এই শাখাটা দূর সম্পর্কে টিকে আছে। কিন্তু ঠাকুরদা প্রায় বলতেন, আমাদের ভাগ্যে সুখ জোটে না, মনে হয় কোনো অদৃশ্য বোঝা টেনে বেড়ায়। আজ বুঝতে পারছি কেন। নীলাম্বর সাধকের সেই অভিশাপ রক্তের বংশীর সুর থামেনি, তাই এই বাড়ির ইট পাথরের জমিদার জমির বাতাসে মিশে গেছে। আর এই কালো পাথরের মূর্তিটা, এটা নীলাম্বরের সাধকের নাকি উপাস কোনো অন্ধকার শক্তির? ডায়েরি স্বামীজির কথা, তোমার রক্তের শেষ বংশধর, তাকেও হয়তোবা শেষ ছায়াটা স্পর্শ করতে পারে একদিন। আমি কৌশিক ব্যানার্জি তো সেই শেষ বংশধরের একজন। এই ডায়েরি খুঁজে পাওয়াটা কি এক প্রকার কাকতালীয়, নাকি আমাকে পড়ানো হচ্ছে? আমাকে প্রতিশোধ নেবে আমার উপরে এই জন্য। জানালা বাইরে সকালের আলো ফুটে উঠেছে, কিন্তু বাড়িটা এখনো ঠান্ডা, ভারী। মনে হচ্ছে দেয়ালের আড়াল থেকে নীলাম্বর সাধক সেই জঞ্জলের চোখ দুটো আমাকে দেখছে। আর দূর থেকে, খুব দূর থেকে কানে ভেসে আসছে একটা বাঁশির সুর। না, এটা শুধু ভয়, মনের ভয়। এটা একটা জিনিস নিশ্চিত, রক্ত দিয়ে কালো জাদু কখনোই শেষ হয় না। প্রিয় জসু ভাই, এটাই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি কৌশিক ব্যানার্জি বলছিলাম। নিশ্চয়ই বুঝতেই পারলেন, রক্ত দিয়ে কালো জাদু ভয়াবহতা। একটা মানুষকে অপমান করা কখনো উচিত না, এবং সেটা যদি ভয়াবহ হয়ে ওঠে তখন সবকিছুই ভয়ঙ্কর হয়ে ওঠে। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। Wow. Just wow. So much emotional, so much shifts of a story ছিল। ওরে ভাই, কি শোনালেন মিস্টার কৌশিক ব্যানার্জি। দিস ইজ আনডাউটলি সুপার বিউটিফুল। অ্যান্ড একই সাথে বলবো যে সবচেয়ে ক্রিপি একটা স্টোরি ছিল, এবং একই সাথে বলবো যে হারহিম করা একটা অনুভূতি পেয়েছি স্টোরি পড়ার সময়। আর তার থেকে বড় কথা হচ্ছে ইমোশনাল ছিল অনেক, স্টোরিটা অনেক বেশি ইমোশনাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। অ্যান্ড আই বিলিভ আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই যায়, আমরা বলবো যে দেরি করবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সবসময়। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের পর্বটা বেশ বড় ছিল। ইনশাআল্লাহ কালকে এরকম লম্বা স্টোরি নিয়ে আসবো। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।